ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ব্রিটেনের শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি হলো শাসনতান্ত্রিক রীতিনীতি বা কনভেনশনস। ব্রিটেনের শাসন ব্যবস্থা এবং রাজনীতিতে কনভেনশনস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কনভেনশনগুলি সম্পর্কে আমরা যদি না জানি তাহলে ব্রিটেনের শাসন ব্যবস্থা এবং রাজনীতি সম্পর্কে যথাযথভাবে জানতে পারবো না। কনভেনশন শব্দটি ব্রিটেনে এভি ডাইসি উল্লেখ করেছেন, কিন্তু তার আগে জন স্টুয়ার্ট মিল ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী, তিনি উদারনীতিবাদী, গণতন্ত্রের সমর্থক। তিনি ব্রিটেনের সংবিধানের শাসনতান্ত্রিক রীতিনীতিগুলিকে বলেছেন যে এটা ব্রিটেনের অলিখিত প্রথা অর্থাৎ কাস্টমস অফ কনস্টিটিউশন বলে উল্লেখ করেছেন। তোমরা ব্রিটেনের শাসন ব্যবস্থাতে যে কনভেনশনস বা শাসনতান্ত্রিক রীতিনীতি এটি গুরুত্বপূর্ণ, তাহলে তোমাদের জানতে হবে যে শাসনতান্ত্রিক রীতিনীতি কি। শাসনতান্ত্রিক রীতিনীতি হলো কতগুলি প্রথা, কতগুলি অতীতের ঐতিহ্য আর কতগুলি প্রচলিত অভ্যাস। তাহলে কতগুলি প্রথা, ঐতিহ্য এবং অভ্যাসের ভিত্তিতে ব্রিটেনের শাসন ব্যবস্থাতে কতগুলি নিয়ম চালু হয়েছে, নিয়ম কানুন চালু হয়েছে। সেই নিয়ম কানুনগুলিকে বলা হয় তোমার কনভেনশনস বা শাসনতান্ত্রিক রীতিনীতি। দেখো, এগুলিকে বাতিল যদি করা হয় তাহলে ব্রিটেনের শাসন ব্যবস্থা সম্পর্কে যথাযথভাবে জানা সম্ভব নয়। মেজর পোরশন কনস্টিটিউশনের জুড়ে আছে কনভেনশনস গুলি। সংবিধান বিশারদ কেসি হায়ার বলেছেন যে ব্রিটেনের সংবিধানের শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি হলো কতগুলি নিয়ম কানুন। এই নিয়ম কানুনগুলো কিন্তু আইনের অংশ নয়, কিন্তু কিন্তু বাধ্যতামূলকভাবে এই নিয়ম কানুনগুলিকে শাসন ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্রিটেনের রাজনৈতিক প্রতিষ্ঠান, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ প্রত্যেকেই এই শাসনতান্ত্রিক রীতিনীতিগুলিকে মেনে চলে। তাই এই শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি শাসন ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। শাসনতান্ত্রিক রীতিনীতি সম্পর্কে সংবিধান বিশারদ মার্শাল এবং মুডি বলেছেন যে ব্রিটেনের সংবিধানের শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি হলো কতগুলি আচার আচরণ, কতগুলি বিধি এবং যে আচার আচরণগুলি এবং বিধিগুলি শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং তার পাশাপাশি প্রত্যেকে এগুলিকে মেনে চলতে বাধ্য, এগুলিকেও অমান্য করে না। কিন্তু এগুলি প্রত্যেকে মেনে চললেও এগুলি কিন্তু আদালতে বলবৎযোগ্য নয়। অর্থাৎ শাসনতান্ত্রিক রীতিনীতিগুলিকে যদি অমান্য করা হয় আদালতে মামলা করা যাবে না। হুড ফিলিপস বলেন যে ব্রিটেনের শাসন ব্যবস্থার কনভেনশনগুলি হলো রাজনৈতিক কার্যকলাপ এবং রাজনৈতিক আচার আচরণের কতগুলি নিয়ম কানুন। তাহলে এখানে কতগুলি নিয়ম কানুন, যে নিয়ম কানুনের সঙ্গে রাজনৈতিক কার্যকলাপ যুক্ত, যে নিয়ম কানুনের সঙ্গে তোমার রাজনৈতিক আচার আচরণ যুক্ত। রাজনৈতিক আচরণ মানে কি? ভোট দেওয়া, নির্বাচিত হওয়া, মিছিল করা, মিটিং করা, দল গঠন করা ইত্যাদি হচ্ছে রাজনৈতিক আচরণ। এই রাজনৈতিক আচরণগুলি শাসনতান্ত্রিক রীতিনীতির সঙ্গে যুক্ত। এগুলি আবার আইন নয়। শাসনতান্ত্রিক রীতিনীতিকে তুমি আইন বলতে পারবে না। তাহলে আইন নয় বলে কিন্তু আদালতে বলবৎযোগ্য নয়। আইন অমান্য করলে তার বিরুদ্ধে, আইন অমান্যকারীর বিরুদ্ধে আদালতে মামলা করা যায়, কিন্তু শাসনতান্ত্রিক রীতিনীতিগুলিকে অমান্য করলে তার বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না। ব্রিটেনের শাসন ব্যবস্থার এই যে শাসনতান্ত্রিক রীতিনীতি,
এর কতগুলি প্রকৃতি আছে, এর কতগুলি বৈশিষ্ট্য আছে। প্রথম যে বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, যে এটা দীর্ঘদিন ধরে গড়ে ওঠে। এটা একদিনে সুনির্দিষ্ট সময়ে কোনো সংস্থার দ্বারা শাসনতান্ত্রিক রীতিনীতি অর্থাৎ শাসন সম্পর্কিত নিয়ম কানুনগুলি তৈরি হয়নি। দীর্ঘদিন ধরে ক্রমবিবর্তনের ধারাতে প্রথার ভিত্তিতে তোমার এগুলি তৈরি হয়েছে। 1902 সালে রাজা লর্ডসভার কোনো সদস্যকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেননি। তার আগে লর্ডসভার সদস্যকেই প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করা হতো। আর তখন থেকেই তৈরি হলো নিয়ম যে কমন সভা থেকে প্রধানমন্ত্রী নিযুক্ত হবে। দেখো, কমন সভা থেকে প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন এই কথা লিখিত নয়, আবার লোকসভা থেকে প্রধানমন্ত্রী হতেই হবে এটা লিখিত নয়। সেই জন্য রাজা লোকসভার উচ্চকক্ষ লোকসভার মেম্বারকে প্রধানমন্ত্রী না করে কমন সভার সদস্যকে প্রধানমন্ত্রী করেন। কিন্তু এই প্রধানমন্ত্রী হওয়ার পরে কমন সভার সদস্য হিসাবে তাকে উপনির্বাচনে 6 মাসের মধ্যে নির্বাচিত হতে হবে। এটা আমাদের দেশেও আছে, এইটাকে অনুসরণ করা হয়েছে। 1963 সালে লর্ড সভা আর মেম্বার হিউম, লর্ড সভার মানে সদস্য হিউম তোমার প্রধানমন্ত্রী হলেও তিনি আবার কমন সভার উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন। তাহলে আমরা দেখছি যে কমন সভার সদস্য প্রধানমন্ত্রী হবেন না লর্ড সভার সদস্য প্রধানমন্ত্রী হবেন, এটা কিন্তু কোনো ব্রিটেনের লিখিত নিয়ম কানুন নেই বা এগুলিকে নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। এগুলি হচ্ছে সে দেশের সংবিধানের শাসনতান্ত্রিক রীতিনীতি বা কনভেনশন। 2 নম্বর বৈশিষ্ট্য কি? শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি প্রকৃতিগতভাবে অনির্দিষ্ট, অস্পষ্ট এবং পরিবর্তনশীল। আজকে যেগুলি শাসন কার্যে ব্রিটিশ শাসন ব্যবস্থাতে গ্রহণ করা হচ্ছে, আগামী দিনে সেই নিয়ম কানুন বা শাসনতান্ত্রিক প্রথাকে অগ্রাহ্য করা হবে, এগুলিকে বাতিল করে দেওয়া যেতে পারে। তাহলে এক কথায় কি, যে শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি চেঞ্জেবল অর্থাৎ পরিবর্তনশীল। সোসাইটি পরিবর্তন হচ্ছে, সোসাইটির পরিবর্তনের সাথে সাথে শাসনতান্ত্রিক রীতিনীতিগুলিকে পরিবর্তন ঘটাতে হবে এবং শাসনতান্ত্রিক রীতিনীতি কিন্তু এই পরিবর্তনের সঙ্গে সংগতি সাধন করতে পারে, লিখিত হইলে অসুবিধা। দেখো, কনভেনশনের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে যখন থেকে কমন সভাতে পুঁজিপতি শ্রেণী ক্ষমতায় এসেছে। তোমরা একথা জানো যে 1688 সালে গৌরবময় বিপ্লবের মাধ্যমে অর্থাৎ গ্লোরিয়াস রেভলিউশন, ব্লাডলেস রেভলিউশন বলা হয় এটাকে, রক্তপাত হয়নি, রক্তপাতহীন বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে পুঁজিপতি শ্রেণী ক্ষমতায় এসেছে এবং তখন থেকে পার্লামেন্টে তোমার নিম্নকক্ষ কমন সভার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে আর নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই পার্লামেন্টে গৌরবময় বিপ্লব হচ্ছে পুঁজিপতি শ্রেণীর নেতৃত্বে পরিচালিত বিপ্লব সামন্ত শক্তির বিরুদ্ধে, অর্থাৎ কৃষিভিত্তিক অর্থনীতির জায়গায় পুঁজিভিত্তিক অর্থনীতি ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয় এবং রাষ্ট্র ক্ষমতা আইনসভা পার্লামেন্টের হাতে যে সামন্ত প্রভু ছিল, মাঝে মাঝে চরম রাজতন্ত্র ছিল, আবার রাজা সামন্ত শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশ পরিচালনা করতেন। কিন্তু যখনই গৌরবময় বিপ্লব হয়ে গেল তখন পুঁজিপতিরা ক্ষমতায় আসলো, অর্থাৎ পুঁজিপতি শ্রেণী তাদের স্বার্থে এই কনভেনশন গুলিকে চালু করেছে। তাই লোকসভার ক্ষমতাকে, যেখানে লোকসভার থেকেই প্রধানমন্ত্রী হতো, সেই জায়গায় দাঁড়িয়ে কমন সভা থেকে প্রধানমন্ত্রী হতে পারবে, এইটা হলো
কনভেনশনে পরিণত হয়ে গেল। একবার হলো মানে কি, সেটা পরবর্তীকালে ব্রিটেনের শাসন ব্যবস্থাকে থেকে সেটাকে বাতিল করা হয় না। মূল কথা হলো যে কমন সভার ক্ষমতা বৃদ্ধি এই শাসনতান্ত্রিক রীতিনীতিকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে। 3 নাম্বার বৈশিষ্ট্য, কনভেনশনে 3 নাম্বার আদালতে বলবৎযোগ্য নয়। এ কথা তোমরা আগেই শুনেছ যে কনভেনশনগুলি, শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি আদালতে বলবৎযোগ্য নয়। এগুলিকে অমান্য করলে আদালতে কেন অমান্য করা হলো তার বিরুদ্ধে মামলা করা যাবে না। দেখো, আইন অমান্য করলে আইন অমান্যকারীকে শাস্তি দেওয়া যায়, চরম শাস্তি দেওয়া যায়, মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যায়। কিন্তু কনভেনশনকে অমান্য করলে সেই শাস্তি দেওয়া সম্ভব নয় বা নিয়মে নাই। তাই আমরা ল এবং কনভেনশনস এই দুইয়ের মধ্যে পয়েন্ট আকারে কয়েকটা তথ্য উল্লেখ করব। 1 নাম্বার, কনভেনশন আদালতে বলবৎযোগ্য নয়, কিন্তু ল হচ্ছে আদালতে বলবৎযোগ্য। লকে অমান্য করলে অমান্যকারীর বিরুদ্ধে আদালতে মামলা করা যাবে এবং তার ভিত্তিতে তাকে শাস্তিও দেওয়া যাবে। নাম্বার 2 নাম্বার পার্থক্য ল এবং কনভেনশনের মধ্যে। ল হচ্ছে লিখিত, ল সুস্পষ্ট, ল সুনির্দিষ্ট। কিন্তু কনভেনশন অলিখিত, কনভেনশন অনির্দিষ্ট, এর নির্দিষ্ট সীমারেখা নেই, কনভেনশন অস্পষ্ট। 3 নাম্বার পার্থক্য। 3 নাম্বার পার্থক্য কি? ল কোনো কর্তৃপক্ষের দ্বারা তৈরি হয়, যেমন পার্লামেন্ট আইন তৈরি করে। পার্লামেন্ট একটা কর্তৃপক্ষ, রাজনৈতিক কর্তৃপক্ষ, রাজনৈতিক সংগঠন আইন তৈরি করে। আর পার্লামেন্টের মধ্যেই শাসন বিভাগ, সেও কিন্তু রাজনৈতিক কর্তৃপক্ষ। তাহলে ল কিন্তু তৈরি হচ্ছে কোনো কর্তৃপক্ষের দ্বারা, নির্দিষ্ট কর্তৃপক্ষের দ্বারা। কিন্তু শাসনতান্ত্রিক রীতিনীতি কিন্তু নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষের দ্বারা নির্দিষ্ট সময়ে তৈরি হয় না। এগুলি আচার ব্যবহারের ভিত্তিতে, প্রথার ভিত্তিতে এগুলো আস্তে আস্তে সমাজে ক্রমবিবর্তনের মধ্য দিয়ে চালু হয়। তাহলে আমরা দেখছি যে ল এবং কনভেনশনের মধ্যে 3টি ক্ষেত্রে পার্থক্য আছে। ল এবং কনভেনশনের মধ্যে পার্থক্য থাকলেও কনভেনশনের গুরুত্বকে আমরা অস্বীকার করতে পারি না। কনভেনশনের গুরুত্বকে অস্বীকার করতে পারি না, তাহলে ব্রিটেনের রাজনীতি এবং শাসন ব্যবস্থাতে সাংবিধানিক রীতিনীতির গুরুত্ব এবং সাংবিধানিক রীতিনীতির তাৎপর্যকে আমরা বিভিন্ন দিক থেকে তুলে ধরবো। 1 নাম্বার এমনি আলোচনা করব। দেখো, ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থাতে কনভেনশনস খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে তাৎপর্যপূর্ণ। এটা খুব সত্যি কথা। এগুলি কে কোনো মতেই ব্রিটেনের শাসনের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি, ব্রিটেনের জনগণও এগুলিকে মান্য করে চলে, তারা অমান্য করে না। অমান্য করলে শাস্তি পেতে হবে না ঠিকই, বা কোনো শাসন কর্তৃপক্ষ যদি অমান্য হল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না ঠিকই, কিন্তু তবুও এগুলির গুরুত্ব আছে, এগুলি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে ব্রিটিশ শাসন ব্যবস্থাতে। কনভেনশনসের দ্বারা শাসন ব্যবস্থা পরিচালিত হয়, কনভেনশনসের দ্বারা শাসন ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়। এক্ষেত্রে ব্রিটিশ মানে প্রফেসর, অধ্যাপক, তিনি ব্রিটিশ শাসন ব্যবস্থাতে কনভেনশনস গুলির কথা উল্লেখ করেছেন, যে ব্রিটিশ শাসন ব্যবস্থা পরিচালিত হয় কনভেনশনসের দ্বারা। ব্রিটেনের সর্বোচ্চ শাসক রাজা বা রানী, তারা কিন্তু কনভেনশনস গুলিকে যথেষ্ট মর্যাদা দেয়। ব্রিটেনের রাজা বা রানীর যে স্পেশাল প্রিভিলেজেস আছে, অর্থাৎ বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ মর্যাদা আছে, তা কনভেনশনের দ্বারা নির্ধারিত হয়।
ব্রিটিশ সংবিধান বিশারদ হার্ভে এবং ব্যাথার তাদের বিখ্যাত গ্রন্থ ইংলিশ কনস্টিটিউশন গ্রন্থে বলেছেন যে শাসন কার্য পরিচালনা করার জন্য কনভেনশনসগুলি বা শাসনতান্ত্রিক রীতিনীতিগুলো আইনের মতো যথেষ্ট নয়। দেখো, আইনের মতো যথেষ্ট নয়, আমি একথা বলছি যে মানে যথেষ্ট নয়, আবার এগুলিকে খুবই গুরুত্ব দিয়েছেন। হার্ভে এবং বেথার বলছেন ল আছে, ল নির্দিষ্ট, ল সুস্পষ্ট, ল অমান্য করলে অমান্যকারীর বিরুদ্ধে আদালতে মামলা করা যাবে সব দিক থেকে, তবু কিন্তু ল কিন্তু যথেষ্ট নয়, ল যথেষ্ট নয়। তাহলে লকে সহযোগিতা করা দরকার, এটা হার্ভে এবং বেথার বলছেন। তাই তারা বলছেন যে লয়ের পরিপূরক, অর্থাৎ লয়ের আইনের পরিপূরক হিসাবে কনভেনশনসের গুরুত্ব আছে। কারা বলছেন? বলছেন হার্ভে এবং বেথার। হার্ভে এবং বেথার বলছেন যে ব্রিটিশ সমাজ ব্যবস্থা, যে কোনো দেশের সমাজ ব্যবস্থা ডাইনামিক, পরিবর্তনশীল, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, পরিবহন ব্যবস্থার উন্নতি, বিভিন্ন দিক থেকে সামগ্রিকভাবে আধুনিক টেকনোলজির উদ্ভব হচ্ছে। সেই পরিবর্তনশীলতার সঙ্গে ল কিন্তু খাপ খাইয়ে চলতে পারে না। ল একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কর্তৃপক্ষের দ্বারা রচিত হয়, তাই ল কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেকটাই অনুপযোগী হয়ে পড়ে। তাই সেই লয়ের দ্বারা মানুষের চাহিদা, অর্থাৎ সেই চাহিদা পূরণ করা সম্ভব হয় না। সেই চাহিদা পূরণের ক্ষেত্রে কনভেনশনকে গুরুত্ব দিতে হবে। ব্রিটিশ সংবিধান বিশারদ আইভার জেনিংস বলেন যে ল যে একটা শুষ্ক হাড়, ল একটা কঙ্কাল, এই কঙ্কালের উপর রক্ত মাংসের বা প্রলেপ দিতে হবে। একটা সুঠাম দেহ তৈরি হয় কঙ্কালের সঙ্গে, অর্থাৎ হাড়ের সঙ্গে, অস্থির সঙ্গে মাংস, রক্ত এসবগুলো থাকলে। তো এখানে আইন হচ্ছে কঙ্কাল বা শুষ্ক হাড়, আইভার জেনিংস বলছে, আর এই হাড়ের উপরে প্রলেপ দেয় হলো রক্ত মাংস, সেগুলো হচ্ছে কনভেনশন। তাহলে ল হচ্ছে শুষ্ক হাড় বা কঙ্কাল, আর কনভেনশন হচ্ছে তার সঙ্গে অস্থির উপরে যে কভারেজ থাকে, অর্থাৎ রক্ত মাংস থাকে, সেই রক্ত মাংস কিন্তু কঙ্কালটাকে পরিপূর্ণতা দিয়ে একটা সুঠাম দেহ তৈরি হয়। তাহলে আইভার জেনিংস কনভেনশনসকে গুরুত্ব দিচ্ছেন, তিনি কনভেনশনসকে তিনি অস্বীকার করছেন। সমাজের সমাজ ডাইনামিক, গতিশীল, আর এই সমাজ ব্যবস্থার গতিশীলতার পশ্চাতে অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন এবং রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটছে। তো অর্থ ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে সমাজ ব্যবস্থার পরিবর্তন, সামাজিক বিষয় রীতিনীতির পরিবর্তন এবং রাজনৈতিক কার্যকলাপের পরিবর্তন এবং ক্ষমতার যে তত্ত্ব সেটাও পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সাথে সাথে ল কিন্তু খাপ খাইয়ে চলতে পারছে না। তাই ল থাকবে, লকে অস্বীকার করছেন না, এই লয়ের সঙ্গে তোমার এই কনভেনশনস গুলিকে গুরুত্ব দিতে হবে। তাই আমরা দেখব যে ব্রিটেনের সমাজ ব্যবস্থাতে যে বিভিন্ন সময়ে আইন পাশ হয়েছে, একথা তোমরা জানো, আমার অন্য ভিডিওতে আছে, আমি আবারও বলছি যে আইন পাশ হয়েছে, যেগুলি হচ্ছে বিল অফ রাইটস 1689 সালে, ম্যাগনা কার্টা, এটা আরো অনেক, 1215 সালে রিফর্মস অ্যাক্ট পাশ হয়েছে একাধিকবার, এবং পার্লামেন্টারি অ্যাক্ট একাধিকবার 1911, 1949 সালে পাশ হয়েছে। এই আইনগুলি পার্লামেন্টের দ্বারা তৈরি, এই আইনগুলি সুনির্দিষ্ট, আর এই আইনগুলি শুষ্ক হাড়ের সঙ্গে তুলনীয়। এই আইনগুলিকে একটা সুষ্ঠুভাবে রূপ দেয়, পরিপূর্ণতা দেয় আইনগুলিকে কনভেনশনস গুলি। তাহলে কনভেনশনস গুলির গুরুত্বকে স্বীকার করছেন আইভার জেনিংস।
উইলিয়াম উইলিয়াম হোলসওয়ার্থ উইলিয়াম হোলসওয়ার্থ তিনি কি বলেছেন যে ব্রিটেনের শাসনবাদী রীতিনীতিগুলির খুবই গুরুত্ব আছে, এগুলিকে কোনো মতেই অস্বীকার করা যায় না। তিনি তার পক্ষে যুক্তি দেখান যে কনস্টিটিউশন কিভাবে কাজ করে। কনস্টিটিউশন তো ব্রিটেনের অলিখিত হলো আছে, হ্যাঁ, ব্রিটেনের সংবিধান নেই, কেউ যদি দেখাতে পারে তবে বিশ্বাস করব। যেমন তোমার টকভিল, টমাস পেইন, জর্জ বার্নার্ড শ, এই তিনজন সংবিধান বিশারদ বলেছেন যে দেয়ার ইজ নো কনস্টিটিউশন ইন ইংল্যান্ড। কারণ হচ্ছে অন্যান্য দেশ লিখিত একটা ডকুমেন্টস বা একটা কপি দেখাতে পারবে, সংবিধান বই দেখাতে পারবে, ব্রিটেনকে দেখাতে পারবে? ব্রিটেনের যে রিটেন ডকুমেন্টস সেটা তো বিভিন্ন সময়ে বিভিন্ন আইনে বিভিন্ন আলমারি তাকে রয়েছে, একটা বই আকারে তো ওখানে কিছু নেই। কিন্তু তাদের বক্তব্য সঠিক না, সংবিধান অবশ্যই আছে, সংবিধান ছাড়া কোনো দেশ পরিচালিত হতে পারে না। তো এখানে উইলিয়াম হোলসওয়ার্থ বলেন যে কনস্টিটিউশন কিভাবে কার্যকরী হচ্ছে সেটা জানতে হলে ব্রিটেনের শাসনদানের রীতিনীতিগুলিকে জানতে হবে, আলোচনা করতে হবে। 2 নাম্বার, কনস্টিটিউশন যাতে কার্যকরী হয়, কনস্টিটিউশনকে যাতে যুগের উপযোগী করা হয়, সময়ের পরিবর্তনের সাথে সাথে সবকিছু চেঞ্জ হচ্ছে, তাহলে চেঞ্জের সঙ্গে খাপ খাওয়াবি হচ্ছে কনভেনশন। এই দুটো গ্রাউন্ডে তিনি শাসনদানের রীতিনীতির গুরুত্বকে স্বীকার করেছেন। দেখো, বিল অফ রাইটস, ম্যাগনা কার্টা, পার্লামেন্টে তৈরি আইন, এগুলো আদালতে বলবৎযোগ্য, এগুলো আইন, ল। এগুলির সাথে সাথে এগুলিকে আরো বেশি মর্যাদা সম্পন্ন করে তুলেছে শাসনতান্ত্রিক রীতিনীতি। তাহলে এগুলো হচ্ছে ইনসাফিসিয়েন্ট, এগুলো মানে কঙ্কালের মতো আইনগুলি, আর এগুলিকে প্রলেপ দিয়েছে, রক্ত মাংস দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে, এই আইনগুলিকে পরিপূর্ণতা দেওয়া হয়েছে। সেই জন্য ব্রিটেনের আইন এবং লয়ের সঙ্গে এবং আইন এবং কনভেনশন এর মধ্যে কোনো বিরোধ বাধে না। বিরোধ যদি বাধে তাহলে ব্রিটেনের শাসন ব্যবস্থা অচল হয়ে যাবে। তাই কেন অচল হয়ে যাবে? পার্লামেন্টের অধিবেশন বসে, সেখানে রাজস্ব বিল পাস হয় এবং বছরে একবার বসে। সেখানে যদি রাজা বা রানী বলেন যে অধিবেশন বসবে না, এই যে বছরে একবার বসে রাজা বা রানী পার্লামেন্টের অধিবেশন ডাকেন, সেখানে রাজস্ব বিল পাস হয়, তাহলে যদি রানী বা রাজা যদি অধিবেশন না ডাকেন, এটা কনভেনশন ডাকাটা, তাহলে তো অচল হয়ে যাবে দেশ। তাই রাজা বা রানী এই কাজটা করবেন না। তবে এর বিরুদ্ধে কথা বলা হয় যে রাজা বা রানী দেশের স্বার্থে পার্লামেন্টের একবার না একাধিকবার অধিবেশন ডাকতে পারে। সাধারণ নিয়ম হচ্ছে একবার, কিন্তু বিশেষ প্রয়োজনে জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে একাধিকবার পার্লামেন্টের অধিবেশন বসতে পারে। আবার প্রয়োজনে রাজস্ব সংক্রান্ত বিষয়ে, অর্থ সংক্রান্ত বিষয়ে একাধিক বিল পাস করে নিতে পারে পার্লামেন্ট। যাই হোক, তবুও তোমার কনভেনশনকে গুরুত্ব দেওয়া হয় এবং কনভেনশনের সঙ্গে লয়ের বিরোধ বাধে না, শাসক শ্রেণী এগুলিকে অস্বীকার করে না। দেখো, কনভেনশন অমান্য করলে মানে আদালতে বলবৎ করা যায়, আদালতে মামলা করা যাবে না। লকে অমান্য করলে আদালতে মামলা করা যাবে, লয়ের গুরুত্ব এতটাই বেশি। কিন্তু তাই বলে যে লকে যেমন মান্য করে আর কনভেনশনকে অমান্য করবে তা নয়, কনভেনশনকেও মান্য করবে লয়ের মতো। ল্যাস্কি, তারপরে জিমি কার্টার প্রমুখ মনে করেন যে কনভেনশনকে মানুষ মেনে চলে, তার কারণ
এই কনভেনশনসের প্রতি ইংল্যান্ডের জনসমর্থন আছে। কনভেনশনস অমান্য করলে তার বিরুদ্ধে মামলা হবে না, এটা যেমন সত্যি, তাহলে লকে কেন কনভেনশন কেন মেনে চলবে? তাই ল্যাস্কি এবং জেনিংস বলছেন যে ল পিছনে কনভেনশনের পিছনে তোমার ব্যাপক জনসমর্থন আছে, আর এই জনসমর্থন হারানোর ভয়ে শাসক শ্রেণী কনভেনশনকে অস্বীকার করতে পারে না। যাই হোক, আলোচনার শেষের দিকে, তাহলে কনভেনশনসকে কেন গুরুত্ব দেওয়া হয়? জেনিংস, অগ, এগুলি এরাও বলছেন যে জনসমর্থন আদায়ের জন্য কনভেনশনকে গুরুত্ব দেওয়া হয়, এগুলো বাধ্যতামূলক হয়ে গিয়েছে, আর লয়ের সঙ্গে কনভেনশনের বিরোধ থাকে না। মনস্তাত্ত্বিক কারণে ইংল্যান্ডের জনগণ কনভেনশনস গুলিকে সমর্থন করেন। তারা মনে করেন যে কনভেনশনস কোনো ক্ষতি করে না। যেমন ইংল্যান্ডের জনগণ রাজতন্ত্রকে সমর্থন করেন। এই গণতন্ত্রের যুগে রাজতন্ত্রকে উচ্ছেদ করেনি। কেন করেনি? ইংল্যান্ডের জনগণ এটাকে মেনে নেবে না। এই যে তাদের ঐতিহ্য, তারা এখানে রক্ষণশীলতার ঐতিহ্য হলেও গণতন্ত্রের দৃষ্টিভঙ্গি থেকে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, যে রাজতন্ত্রকে সমর্থন করা, তবু তারা এটাকে গুরুত্ব দেয়। তাই কনভেনশন বাধ্যতামূলক, আদালতে বলবৎযোগ্য নয়, কনভেনশন বাধ্যতামূলক। আর ব্রিটেনের ক্যাবিনেট ব্যবস্থা, আমি আগেই বলেছি, পার্লামেন্টারি ডেমোক্রেসি যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে কনভেনশনসের গুরুত্ব বেড়েছে। সামন্ত প্রভুর যে সংস্থা, সামন্ত প্রভুর যে আধিপত্য, যে কক্ষে, উচ্চ কক্ষ লোকসভা, তার ক্ষমতা আস্তে আস্তে তোমার কনভেনশনসের মধ্য দিয়ে ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে এবং কমন সভার ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। দেখো, লোকসভা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে ক্ষমতাহীন দ্বিতীয় কক্ষ। যেমন পৃথিবীর মধ্যে সব থেকে ক্ষমতাশালী দ্বিতীয় কক্ষ হচ্ছে মার্কিন সিনেট। মার্কিন আইনসভা কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেট হচ্ছে পৃথিবীর মধ্যে শক্তিশালী দ্বিতীয় কক্ষ। আমি মার্কিন সংবিধান যখন পড়াবো তখন আমি ব্যাপক আলোচনা করব। আজকে আমি এটাই বলছি যে কমন সভার পাওয়ারকে বৃদ্ধি করবার জন্য বুর্জোয়া শ্রেণী, অর্থাৎ ইংল্যান্ডে যখন শিল্পায়ন হয়েছে তখন ধনিক বণিক শ্রেণীর সৃষ্টি হয়েছে। উদীয়মান ধনিক বণিক শ্রেণী, তারা রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য, অর্থাৎ পার্লামেন্টে ক্ষমতা বৃদ্ধি, মানে পার্লামেন্টে তাদের ক্ষমতা বৃদ্ধি করবার জন্য চেষ্টা করেছে। আর পার্লামেন্টে ক্ষমতা যখনই তারা পেয়ে গেছে তখন কমন সভার ক্ষমতাকে তারা বৃদ্ধি করেছে, অর্থাৎ কমন সভা জনগণের ভোটে নির্বাচিত প্রার্থীদের নিয়ে গঠিত, প্রতিনিধি নিয়ে গঠিত, আর জনগণ এখানে সার্বিক ভোটাধিকারের ভিত্তিতে ভোট দিয়ে কমন সভার সদস্যদের নির্বাচিত করেন। তাহলে এখানে জনগণের সমর্থন পেয়েছে, জনসমর্থন পেয়ে কনভেনশনস এখানে গুরুত্ব পেয়েছে। তাই কনভেনশনসকে গুরুত্ব দিয়েছে বুর্জোয়া শ্রেণী, কনভেনশনসকে গুরুত্ব দিয়েছে বুর্জোয়া শ্রেণীর প্রতিনিধি কমন সভার সদস্যরা, কনভেনশনসকে গুরুত্ব দিয়েছে বুর্জোয়া শ্রেণীর প্রতিনিধি কাউন্সিল অফ মিনিস্টার, অর্থাৎ মন্ত্রিসভা। আর এই মন্ত্রিসভার মধ্যে তিনটি অংশ, ক্যাবিনেট মন্ত্রী সব থেকে গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে থাকা ক্যাবিনেট মন্ত্রী, তারপরে ক্যাবিনেট মন্ত্রীদের সাহায্য করেন ডেপুটি মিনিস্টার বা উপমন্ত্রী, আর তৃতীয়ত হচ্ছে রাষ্ট্রমন্ত্রী অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ দপ্তরগুলোকে নিয়ে গঠিত। যাই হোক, এক কথায় কাউন্সিল অফ মিনিস্টার। এর মধ্যে প্রধানমন্ত্রী যুক্ত আছেন। প্রধানমন্ত্রী হচ্ছেন অল পাওয়ারফুল, তিনি মন্ত্রিসভার মধ্যমণি, ক্যাবিনেটের মধ্যমণি, কিচেন ক্যাবিনেটের মধ্যমণি। তাহলে এই প্রধানমন্ত্রী দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা ব্রিটেনের শাসনতান্ত্রিকগুলিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। এই বলে আজকে যে আলোচনাটা করলাম, এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে ভিডিওটা দেখতে থাকবে। এই বলে আলোচনা শেষ করলাম।